এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসলভ হাব। তোমাদের সকলকে ডিসলভ হাবে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের ৩ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, যে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 0.75 অংশের দাম ১৮০০ টাকা হলে 0.15 অংশের দাম কত? 0.15 অংশের দাম বার করতে বলেছে। তাহলে দেখো আমি অঙ্কটা কি করে করেছি দেখিন। দেখো প্রথমে কি বলেছিল না, প্রথমে হচ্ছে যে 0.75 অংশের দাম কত বলেছে? ১৮০০ টাকা। তাহলে এক অংশের দাম কত হবে? তাহলে এক অংশের দাম নিশ্চয় একটু কম হবে। তাহলে ১৮০০ বাই 0.75 টাকা হলো। এবার 0.15 অংশ চেয়েছে, তাহলে ওই নিয়মের অঙ্ক, বুঝলা? এটা 0.15 অংশের দাম হবে বেশি, তাহলে বেশি হবে। তাহলে ১৮০০ ইন্টু 0.15 নিচে 75। ঠিক আছে, তুমি যদি কাটাকাটিটা না বুঝতে পারো আমি এখানে আরেকবার করে পরিষ্কার করে দিচ্ছি। ১৮০০ ইন্টু 0.15 বাই হচ্ছে 0.75। ঠিক আছে, এই নিচের দশমিক দেখো, এখানে দশমিকের পর দুগো সংখ্যা আছে, এখানেও দশমিকের পর দুগো সংখ্যা আছে, এই জন্য দশমিকটা উঠে গেল। ঠিক আছে, এবার আমি 15 দিয়ে কাটছি। 3×15 3 নয় 5×15 5×15 হচ্ছে 75 হলো। এবার 5 দিয়ে আমি ১৮০০ কাটবো। 5 দিয়ে ১৮০০ কাটলে কত হচ্ছে? 3×5 = 15, 15 থেকে 3 18 থেকে 3 গেলে হচ্ছে 5, 18 থেকে 3 গেলে 5 50, 5 তাহলে হচ্ছে 5×6 = 30, আর হচ্ছে তাহলে হচ্ছে 3 30, আর হচ্ছে তোমার কত করে থাকছে 0, তাহলে হচ্ছে 36, তাহলে 360। তাহলে 0.15 অংশের দাম কত হবে? 360। 0.75 অংশের দাম হচ্ছে ১৮০০ টাকা, তাহলে 0.15 অংশের দাম হচ্ছে 360 টাকা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে 55 গ্রাম ৫ কিলোগ্রামের শতকরা কত? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? 2.1/10%, 1.1/10%, 55% না 5%? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে দেখো। তাহলে যেহেতু 5 কেজি সমান সমান কত? 5 কেজি সমান সমান আমাদেরকে একটা দেখো, একটা 5 কেজি বলেছে, 5 কেজি 55 গ্রামের। তাহলে আমরা কেজি রেখে কি করতে হবে? আগে গ্রামে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে 5 কেজিকে গ্রামে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 কেজিটা গ্রামে হয়ে গেলে 5000 গ্রাম হবে। ঠিক আছে, 5000 গ্রাম হলো। এইবার তোমার 5000 গ্রামের 55%। এইবার এই যে 5 কেজিটা দেখো, এই যেখানে 5 কেজি আছে, এই 5 কেজিটা কি হচ্ছে? 5000 গ্রাম হচ্ছে। এই 5000 গ্রামের 55 গ্রামের শতকরা বার করতে বলেছে। সেই জন্য 5000 যেটা বেশি সেটা নিচে রাখলাম, সেটার উপরে 55 গ্রাম বার করছি। এই জন্য 55টাকে উপরে লিখলাম। এবার শতকরা বার করবো, ওই জন্য 100 দিয়ে গুণ। এই জন্য এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম। এবার 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 5 10 50, আর হচ্ছে 5 11 55, তাহলে 11/10 হলো। 11/10 হলো। এবার 11/10কে যদি তুমি ভাগ করো, অর্থাৎ পূর্ণ সংখ্যায় আনতে গেলে কিচ্ছু না, এই 11/10 আছে, অর্থাৎ তুমি এটাকে ভাগ করছো, তাহলে হচ্ছে 10 1 10, 1 1.1/10%। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানকার সঠিক উত্তর কোনটা হচ্ছে? এই বি এরটা। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, -1 এবং -5-এর মধ্যে পূর্ণ সংখ্যা কটা আছে? -1 আর -5-এর মধ্যে পূর্ণ সংখ্যা কটা আছে? কটা পূর্ণ সংখ্যা আছে? -1 আর -5-এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে -2, -3, -4, তাই তো? তাহলে তো যদি এখানে -1 বসাও আর -5 বসাও, তাহলে দেখো মাঝখানে কত হচ্ছে? -2, -3, -4, তাহলে কটা সংখ্যা হচ্ছে? 3টে সংখ্যা হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 3টি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে 35.4 ভাগ 0.03 এবং 0.06 এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা একটি, 3টি, 5টি না 2টি? অর্থাৎ কি বলেছে বলতো, মানে এই যেখানে যে সমীকরণটা দেওয়া আছে না, যে এই সরলীকরণটাকে সলভ করার পরে যদি পয়েন্টে উত্তর বলে, পয়েন্টের পরে কটা সংখ্যা থাকবে? 1টা, 3টে, 5টা না 2টো? এটাই বার করতে বলেছে। তাহলে আমরা সরলীকরণ করব। দেখো এখানে একটা দশমিক আছে, একটা দশমিক মানে কি? দশমিক তুলে দিলে নিচে 10, এই ভাগ বসে দিলাম। এখানে কটা সংখ্যা আছে? দশমিকের পরে একটা, দুটো সংখ্যা আছে, তাহলে দশমিক তুলে দিলে নিচে 100 গুণ। এখানে 6 আছে, দশমিক তুলে দিলে কত হবে? দশমিক তুলে দিলে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে নিচে 100 হলো। এবার কি করছি, এই যে ভাগ সংখ্যাটা দেখছি, এটাকে ফার্স্টে যেরম আছে সেরম রাখছি। এবার এই যে এখানে ভাগাকারে যেটা রয়েছে সেটাকে আমি উল্টে দিচ্ছি। যদি আমি ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে কি হবে? উল্টে যাবে, উল্টে দিয়ে গুণ হয়ে যাবে ভাগটা। তাহলে কি হবে? 3 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে 100, আর এখানে 100 কেটে যাচ্ছে। তাহলে দেখো এই 2 এর সাথে 354 গুণ করলে কত হচ্ছে? 708, আর নিচে কত 10 পড়ে থাকছে 10। এবার
তোমাকে আর ভাগ করার প্রয়োজন নেই। 10 মানে আমরা এতক্ষণ ধরে দেখো একটা দশমিকের জন্য নিচে 10 বসাচ্ছিলাম, তাহলে আমি যদি আবার 10টা তুলে দিই তাহলে তো আগে একটা দশমিক হয়ে যাবে, মানে আগের লাইনে ফিরে যাবে। তাহলে তেমনভাবে আমি যদি এখান থেকে 10টা তুলে দিই, তুলে দিলে কি হবে, তাহলে আগের ঘরে একটা দশমিক হয়ে যাবে, সেটাই তাহলে 70.8 হবে। তাহলে দশমিকের পরে কটা সংখ্যা হচ্ছে, একটি সংখ্যা হচ্ছে। বুঝতে পেরেছো কি করে হচ্ছে একটি সংখ্যা? আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, কোনটি সঠিক নয়। তিনের তিনের স্কোয়ার, তার মাথায় কিউব দিয়েছে 729, তিনের স্কোয়ার 3 দিয়েছে 27-এর স্কোয়ার, তিনের স্কোয়ার 3 দিয়েছে 9-এর কিউব, আবার দিয়েছে 3-এর স্কোয়ার 3 216। এবার তোমাকে সঠিকটা বার করতে বলেছে, তাই তো? তাহলে আমরা সঠিকটা বার করব। দেখো তোমাকে এখানে সবগুলোকে সলভ করতে হবে, এখানে যতগুলো আছে সবগুলো সলভ করতে হবে। দেখো আমি এখানে তোমাদের ডাইরেক্ট উত্তরটা লিখিয়ে দিয়েছি, যদিও ডি এরটা উত্তর হবে 3 দুগুণে 6, মানে 3-এর পাওয়ার যদি 6 হয়, 3-এর পাওয়ার যদি 6 হয়, এটা 3-এর পাওয়ার যদি 6 নয়, 3-এর পাওয়ার 6 হলে 3টে 6 যদি গুণ করা হয় তাহলে কত হবে? দেখো এইটাকে যদি তুমি গুণ করো, এখানে বলেছে সঠিক নয় কোনটা, তাহলে এখানে সঠিক নয় হবে ডি এরটা, ঠিক আছে? আর এখানকার মধ্যে তুমি যদি এগুলোকে ক্যালকুলেশন করো, ধরো প্রথমে এর অপশনটা কি দেওয়া ছিল, এর অপশনটা দেওয়া ছিল 3 স্কোয়ার আর তার স্কোয়ার, তার স্কোয়ার না তার কিউব, এটা কত লেখা ছিল 729। দেখো তুমি যদি 3 3-কে কত হচ্ছে 9, 9-এর কিউব যদি করো তাহলে 729 হবে, গুণ করে দেখবে 3টে 9-কে গুণ করে দেখবে 729 হবে। তোমার তারপরে বি এর অপশনটা কি ছিল, 3 স্কোয়ার তার কিউব ছিল। দেখো 3 দুগুণে সেই কি হচ্ছে, আবার 3 দুগুণে 6 হচ্ছে, 3 দুগুণে 6 হলে কত হবে, 3 দুগুণে 6 হলে হচ্ছে 3-এর পাওয়ার 3 3-কে 9, 9-এর কিউব হয়ে যাচ্ছে, আবার 9-এর কিউব মানে হচ্ছে 27-এর স্কোয়ার, তুমি 27 আর 27 গুণ করে দেখবে এই 729 আসবে, 27 27 গুণ করলে 729 আসবে, ঠিক আছে? আবার সি এর অপশনটা কি দেওয়া আছে, সি এর অপশনটা দেওয়া আছে 3 স্কোয়ার তার কিউব সমান সমান হচ্ছে 9-এর কিউব। তাহলে এটা মানে কি, 3 স্কোয়ার মানে কি 9-এর কিউব, 9-এর কিউব মানে 9-এর কিউব, একই মিলে যাচ্ছে, মানে 729 হচ্ছে, তাই তো? তাহলে এই তিনটে হচ্ছে সমান সমানের এপাশে ওপাশে মিলছে, কিন্তু এই এমন একটা সংখ্যা, এখানে দেখো 9-এর কিউব হচ্ছে, কিন্তু 6-এর কিউব যখন হবে, তখন 6-এর কিউব যখন বার করবা তখন পুরো সম্পূর্ণ আলাদা হবে। 6-এর কিউব করলে কত হচ্ছে দেখো 300 316 না 216 হবে, গুণ করে দেখবে 6 6 36, আর 6 দিয়ে গুণ করে কত হবে, গুণ করলে হবে দেখবে 6 6 হচ্ছে 36-6, আর থাকলো 3 318 আর 2 21, হ্যাঁ 216। তাহলে এটা মিলছে না, বুঝতে পেরেছো? এই সাইডে কত হচ্ছে, এই সাইডে হচ্ছে 3 দুগুণে 6, অর্থাৎ 3-এর পাওয়ার 6 হচ্ছে, কিন্তু 6-এর পাওয়ার 3 হলে মিলছে না, অর্থাৎ এই পাশে হচ্ছে তোমার 729 আর সমান সমানের এ পাশে হচ্ছে 216, মিলছে? মিলছে না। যদি দুপাশে 216 থাকতো তাহলে এখানে উত্তরটা ভুল থাকতো, কিন্তু এখানে ওটা কোনটা সঠিক নয় বলেছে, তাহলে এইটাই মিলছে না, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো, একটি গুরু অনুপাত ব্যস্ত অনুপাতের সর্বদা কি অনুপাত হবে, সর্বদা, এটা লিখে নেবে তোমরা, সর্বদা লঘু অনুপাত হবে, সর্বদা কি অনুপাত হবে, লঘু অনুপাত হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো দিয়ে ফাঁকা ঘরে বাসাও। কি বলেছে, 5:7 25 ইস টু দিয়ে এই ঘরে এই ফাঁকা জায়গাটায় কত বসবে, তাই তো? তাহলে এই অঙ্কগুলো আমরা কি করে করি, অনুপাত সমানুপাতের অঙ্ক তো। দেখো আচ্ছা আমি এখানে তোমাকে ফ্রেশভাবে করাই, দেখো কি লেখা আছে, 5:7 25 দেওয়া আছে, এখানে কিছু নেই মানে ধরো এক্স লেখা আছে। এবার কি করব, এটার মানে কি জানি, 5/7 সমান সমান মানে সমান সমান 25/x, বা দিয়ে যদি কোনাকুনি গুণ করি 5-এর সাথে এটা গুণ করলে কত হবে 5x, আবার সমান সমান দিয়ে 7-এর সাথে 25 গুণ করলে কত হবে 25 × 7, বা দিয়ে x সমান সমান কত হচ্ছে 25 × 7/5, এটা গুণাকারে ছিল, তলায় আসলে ভাগাকারে হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 5 25, অর্থাৎ বা দিয়ে x সমান সমান 5 × 7 35, তাহলে x এর মান এইখানে কত হবে, এই জায়গাটা হবে 35, তাহলে এই ফাঁকা জায়গাটায় কত হবে 35, বুঝতে পেরেছো? সঠিক উত্তর হবে 35, ঠিক আছে? সমীকরণটা কি করে করলাম, অর্থাৎ চতুর্থ সমানুপাতিক সূত্র যেটা বলে না, সেরকম ভাবে করলাম, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে 3x² - 8x + 5 রাশিমালাটিতে x0 এর সহগ কত, x0 এর সহগ কত, x0 মানে কি, আগে সবার প্রথমে আমাকে বলো তো, x কোনো কিছুর মাথায় ধরো
কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তার মান সর্বদা 1 হবে। ঠিক আছে? এটা মানে সারা জীবন মনে থাকবে। তোমার মাথাতেও যদি শূন্য লেখা থাকে তাও একই উত্তর হবে। ঠিক আছে? মানে কোনো কিছুর মাথায় যদি শূন্য থাকে তাহলে 1 হবে। এবার x0 এর মান যদি 1 হয় তাহলে 1 কোথায় আছে দেখো তো, ভালো করে লক্ষ্য করো। মানে 1 দিয়ে যদি গুণ করা, দেখো এখানে x এর পাওয়ার কত আছে, স্কোয়ারে আছে, এখানে x এর পাওয়ার কিছু নেই মানে কত আছে, 1 আছে। এখানেই এমন একমাত্র জিনিস, তুমি যদি এখানে মনে মনে x এর পাওয়ার 0 ধরো, x এর পাওয়ার মনে মনে যদি x এর পাওয়ার 0 ধরো, তার মানে এখানেই 1 আছে। 1 মানে কি, গুণ আকারে আছে, এটা x পাওয়ার 0টা গুণ আকারে রয়েছে, সেই জন্য x পাওয়ার 0 এর সহগ হচ্ছে কত, 5। বুঝতে পেরেছো কি বলেছি? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি হচ্ছে, অর্থাৎ সমকোণ মানে কোণটা হবে সমকোণ, আর এই দুটোর মাপ হবে সমান। এই কোণটা ধরো এটা হয়ে গেল সমকোণ, এটা মানে হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটো বাহুর মান ধরো সমান, ধরো এই দুটো বাহুর মান সমান, তাহলে এইটা হবে কত, 45 ডিগ্রি, আর এটা হবে কত, 45 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান 45 ডিগ্রি, একটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হচ্ছে 45:90:90। 45 দিয়ে করলে 45 একে 45, 45 দিয়ে করলে 45 দুগুণে 90, 45 একে 45, তাহলে 1:2:1। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অনুপাতগুলি হচ্ছে 1:2:1। এখানে হচ্ছে 1:2:1। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 2 অধ্যায়ের প্রথম প্রশ্নটা, একটি জিপ গাড়ির সমবেগে 320 কিলোমিটার দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়। ওই একই বেগে 480 কিলোমিটার যেতে সময় কত সময় নেবে সমানুপাতের সাহায্যে হিসাব করি। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা তোমাদেরকে আমি এখানে ঐকিক নিয়মে করিয়ে দিয়েছি, এখানে বলেছে সমানুপাতের সাহায্যে, আমি তোমাদেরকে সাইডে দেখিয়ে দিচ্ছি, তোমরা ফার্স্ট থেকে ঐকিক নিয়মটা দেখো। 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যেতে নিশ্চয়ই আরো কম সময় লাগবে, তাহলে 8/320। আবার 480 কিলোমিটার যেতে তো নিশ্চয়ই আরো বেশি সময় লাগবে, তাহলে 8 গুণ 480/320। কাটাকাটি করবা, 0 0 কাটবে, 8 দিয়ে কাটলে তোমার কত হবে, 4 দিয়ে, 4 × 12 = 48, 4 × 8 = 32, 4 দিয়ে 8 কাটলে কত হচ্ছে, 4 দিয়ে 8 কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 × 8 = 32, এখানে 8 হবে, 4 × 8 = 32, 4 × 12 = 48, 8 দিয়ে 8 কেটে যাচ্ছে, তাহলে 12 ঘন্টা। এটা হচ্ছে তোমার ঐকিক নিয়ম পদ্ধতি, তাহলে এত কিলোমিটার যেতে সময় লাগে 12 ঘন্টা, এটা ঐকিক নিয়মে হলো। এবার যদি সমানুপাতে বলে তাহলে তোমরা এরকম ভাবে সাজাবে, ধরো দূরত্ব আর কত আছে, সময়, তাই তো, দূরত্ব আর সময়। 320 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, আর 480 কিলোমিটার যেতে সময় লাগবে কত, তাই তো। তাহলে এটাকে অনুপাতে যদি সাজালে কি হবে, তাহলে দেখো যদি অনুপাতে সাজায় তাহলে জিনিসটা দাঁড়াবে, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ, তাই তো। তাহলে প্রথম হচ্ছে 320:480, তারপরে ডবল ইস্টু, তারপরে 8, আর এটা বার করতে হবে, সময় কতটা বার করতে হবে, সেই জন্য আমি এটাকে x ধরে নিলাম, যেটা বার করতে হবে সেটা x ধরে নিলাম। আমি এটা সমানুপাতে করাচ্ছি যেহেতু অঙ্কটা সমানুপাতে বলেছে। তাহলে পরের লাইনে কি হবে, বা দিয়ে, তাহলে 320/480 সমান সমান হচ্ছে 8/x হলো। বা দিয়ে নেক্সট অঙ্ক কি বলেছে, 320 সাথে যদি তুমি x গুণ করো, এটাও এরকম হবে। আবার কি হচ্ছে 8 × 480। এবার তার পরের লাইনে বা দিয়ে x সমান সমান গুণ আকারে আছে 320টা, তাহলে 320টা এর নিচে আসলে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে, বাই 320। বুঝতে পেরেছো? তাহলে এবার কাটবো, 0 কাটলাম, 0 কাটলাম, 8 দিয়ে কাটলাম, 4 × 8 = 32, 4 দিয়ে কাটলাম, 4 × 12 = 48। বুঝতে পেরেছো? তাহলে x এর মান 12, যেমন এখানে ঐকিক নিয়ম পদ্ধতিতে 12 বেরিয়েছে, তেমনই x এর মান এখানে 12 বেরিয়েছে। তাহলে x এর মান 12 মানে 480 কিলোমিটার যেতে সময় লাগে কত না, 12 ঘন্টা। বুঝতে পেরেছো? তোমাদের যেহেতু সমানুপাতে বলেছে তোমরা এই নিয়মটা করবে, ঠিক আছে, এইটা আমি করে দিলাম সাইডে। নেক্সট কি বলেছে দেখো, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হলো, প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্যের মোট টাকার অর্ধেক পায়। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পায়, তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে, প্রথমে আমাকে কি ধরতে হবে দেখো, মোট টাকা কত, মোট টাকা আমরা জানি 9,000 টাকা। এবার প্রথম বন্ধু পায় ধরো x টাকা,
আর দ্বিতীয় বন্ধু কত পায় বলেছে দেখো, দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তাহলে দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে? দ্বিতীয় বন্ধু এক্স এর ডবল পাচ্ছে 2x টাকা। আবার তৃতীয় বন্ধু কত পাচ্ছে? প্রথম বন্ধু ও প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক, মানে প্রথমে যে পাচ্ছিল এক্স টাকা, দ্বিতীয় পাচ্ছিল 2x টাকা, সেই দুজনের মোট টাকার হাফ টাকা পাচ্ছে। তাহলে এক্স প্লাস 2x/2 মানে 3x/2 টাকা পাচ্ছে। বুঝতে পেরেছো? ধরে নিয়েছি। এইবার প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাত বার করলাম। তাহলে প্রথম দ্বিতীয় আর তৃতীয় যদি পরপর অনুপাতে সাজায়, তাহলে দেখো x/2x/3x 3/2 হচ্ছে, ঠিক আছে। এবার এই যে এখানে 2:4:3 কি করে আসছে বলো তো? তোমাদেরকে আমি দেখাই এখানে, দেখো x/2x/3x/2 এই জিনিসটা এই 2:4:3 কি করে এসছে? এখানে কি হচ্ছে দেখো, এই এক্স এই এক্স কাটছে, এখানে কটা এক্স? 3টে এক্স আছে। তাহলে এক্স 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 কেটে গেল, এক্স দিয়ে ভাগ করে দিলাম সব কটাকে। এবার কি করছি, আমি প্রত্যেক কটাকে 2 দিয়ে গুণ করছি, এখানেও 2 দিয়ে গুণ করব। আগে বলো এক্স কেটে গেলে এখানে কত পড়ে থাকছে? 1 পড়ে থাকছে, এখানে 2 পড়ে থাকছে, এখানে 3/2 পড়ে থাকছে। এই ভগ্নাংশটাকে আমাকে এরকম স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? প্রত্যেককে 2 দিয়ে গুণ করি। তাহলে 1 সাথে 2 গুণ করব, 2 এর সাথে 2 গুণ করব, 3 এর সাথে, দেখো গুণ করছি মানে প্রত্যেকের সাথে 2 গুণ করছি। এখানে যেমন প্রত্যেককে এক্স দিয়ে ভাগ করলাম বলে এক্স এক্স গুলো কেটে গেল। তাহলে 2 1 2, 2 2 4, 2 আর 2 কেটে যাবে। এটা নিচে আছে আর এটা উপরে আছে, এখানে 3। বুঝতে পেরেছো? এই 2:4:3 এটা কি করে আসছে এখান থেকে এখানে, সেইটাই আমি জাস্ট ডাইরেক্ট এখানে 2:4:3 করে দিয়েছি। বুঝতে পেরেছো? তোমরা চাইলে এইটুকুনি খাতার মধ্যে করতে পারো, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য যা এটা করেছি, এরকম একটা ডাইরেক্ট করে নিয়েছি। তাহলে কি হলো? তাহলে দেখো 2:4:3, তাহলে মোট এটা তো অনুপাতে বেরোলো। তাহলে তাদের মোট অনুপাতের যোগফল কত? তাহলে তাদের মোট অনুপাতের যোগফল হচ্ছে 2:4:3 মানে 9 মোট অনুপাতের যোগফল। এইবার এই মোট অনুপাতের যোগফল থেকে আমরা বার করব প্রথম বন্ধুর টাকা, দ্বিতীয় বন্ধুর টাকা, তৃতীয় বন্ধুর টাকা। সেটা কি করে বার করতে হবে? টোটাল অনুপাত কত বেরিয়েছে? 2 + 4 + 3 করলে 9 হবে। এবার 9 এর মধ্যে 2 পাচ্ছে প্রথম বন্ধু, দেখো 9 এর মধ্যে 2 পাচ্ছে, সেটা আবার কত টাকার মধ্যে? 9,000 টাকার মধ্যে। সেই জন্য 9,000 গুণ 2/3, অর্থাৎ কি বলতো, এটাকে আনুপাতিক ভাগারে বার করে নিয়েছি। 2/3, 2/3 না 2/9। এবার যদি কাটো 9 দিয়ে 9,000কে কাটো, তাহলে কত হবে? 9 এর সাথে 1000 গুণ করলে 9,000, তাহলে 9 কাটলে 9,000 কাটলে 1000, 1000 সাথে 2 গুণ করলে 2,000 টাকা। সেম ভাবেই 9 এর সাথে এখানে গুণ করলে 1000, আবার এখানেও 9 এর সাথে এটা গুণ করলে 1000। ঠিক আছে? তাহলে 4 আর দ্বিতীয় বন্ধু 4000 টাকা, তৃতীয় বন্ধু হচ্ছে 3000 টাকা। বুঝতে পেরেছো এই জায়গাটা কি করেছি? এই জায়গাটা প্রথম বন্ধু টোটাল হচ্ছে 9 ভাগ 9 ভাগ, 9 ভাগের মধ্যে 2 ভাগ পাচ্ছে প্রথম বন্ধু। এই যে 9 ভাগের মধ্যে 2 ভাগ পাচ্ছে। এবার মোট টাকার মধ্যে কত সেটা 9,000 টাকার মধ্যে বার করতে হবে। সেজন্য 9,000 গুণ 2/9। এমনভাবেই ঠিক দ্বিতীয় বন্ধু পাচ্ছে কত? 4 এর মধ্যে 9 এর মধ্যে 4, এই 9 এর মধ্যে 4, আর তৃতীয় বন্ধু পাচ্ছে হচ্ছে 9 এর মধ্যে 3, 9 এর মধ্যে 3। এবারে সেরকমভাবেই কেটে দিলাম। কেটে কত বেরোলো? এটা 2,000, এটা 4,000, এটা 3,000 টাকা। তাহলে আমাদের উত্তরে গিয়েছি, আমাদের উত্তরে চেয়েছে শুধু দ্বিতীয় বন্ধুর টাকা চেয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধুর টাকা কত? তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা হচ্ছে 4,000 টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 অংশ লাল রং এবং 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটার যদি হলুদ রং দিয়েছো, বাঁশটি কত মিটার লম্বা? তাই তো? প্রথমে কি করবে? প্রথমে সবার প্রথমে ধরে নেবে যে বাঁশটা এক অংশ। প্রথমে ধরি বাঁশটি হচ্ছে এক অংশ। এবার লাল রং করেছি কত? 1/3 অংশ। সবুজ রং কত করেছি? 1/5 অংশ। এবার বলেছে বাকি 14 মিটার, এটা মিটারে কনভার্ট করা রয়েছে, কিন্তু এগুলো অংশতে কনভার্ট আছে, মিটারে নেই। তাহলে আমাদেরকে ফার্স্টে অংশতে নিয়ে যায়। দেখো এবার এক অংশের মধ্যে যদি এক অংশ থেকে এই যে লাল আর সবুজটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমার বেরিয়ে যাবে হচ্ছে তোমার হলুদ রংটা। বাঁশের মধ্যে তো 3টেই রং আছে, একটা লাল আছে, একটা সবুজ আছে, আর একটা হলুদ আছে। হলুদটা মিটারে দেওয়া আছে, কিন্তু এগুলো অংশে দেওয়া আছে। তাহলে এক কাজ করি, টোটাল যদি এক অংশ ধরি, সেই এক অংশ থেকে যদি আমি লাল আর সবুজ অংশটা বাদ দিয়ে দিই, তাহলে তো হলুদ অংশটা পড়ে থাকবে। সেই অংশটাই মানেই তো তোমার 14 মিটার। এবার সেইটাই করেছি এইখানে। বাকি অংশ মানে অর্থাৎ মোট এক অংশের থেকে আমি 1/3 আর 1/5 বাদ দিচ্ছি।
তাহলে এই দুটোকে যোগ করলাম, তাহলে 3 5 15 হলো, লসাগু করলাম, দিয়ে 5 উপরে হচ্ছে 3 5 15 জন্য উপরে 5 আর 5 জন্য 5 3 15 3। এবার এটাকে হচ্ছে ধরো ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তাহলে 5 আর 3 8, 8/15। এবার 1 বিয়োগ 8/15। এবার 15 লসাগু করলাম, এটার নিচে 1 আছে, তাহলে 15 কে 15, এখানে হচ্ছে 1 ছিল বলে 15 কে 15 হলো, আর 15 আছে বলে 1, তাহলে 8 কে 8, তাহলে 15 বিয়োগ 8/15 সমান সমান 7/15। মানে 7/15 অংশ কোন রং? এইটা হচ্ছে হলুদ রং, এটা হচ্ছে হলুদ রং, এটা অংশে বেরিয়েছে, ঠিক আছে। এই হলুদ রঙে দেখো 7/15 অংশ মানে হচ্ছে 14 মিটার, এটা হলুদ রঙে দেওয়া আছে, সেই জন্য সমান সমান 14 মিটার। তাহলে এক অংশ মানে কত? 14 ভাগ 7/15। এবার যেহেতু ভাগাকারে আছে, তাহলে পরের লাইনে কি হবে? 14 গুণ ভাগাকারে হলে ঘুরে যাবে, মানে 7/14। অর্থাৎ এইটা কি হচ্ছে বলতো? এইরকম ভাবে সাজায়, এটাকে একবারে ডাইরেক্ট এখানে দেখিয়েছি তো, এটা মানে হচ্ছে 14 ভাগ মানে কি নিচে 7/15। এবার তার পরের লাইন যখন করবে 14 গুণ কি হয়ে যাবে? 15/7 হয়ে যাবে। এই 7/15টা ভাগ আছে, ঘুরে যাচ্ছে, এইটাকেই আমি জাস্ট এখানে ডাইরেক্ট করে দিয়েছি, বুঝতে পেরেছো? 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 15 দুগুণে 30 মিটার। তাহলে তাহলে বাকি কত পড়ে রয়েছে? তাহলে টোটাল এক অংশ মানে হচ্ছে 30 মিটার। আমাদের মোট বাঁশটা কত মিটার? তাহলে মোট বাঁশটা হচ্ছে কত মিটার? মোট বাঁশটা হচ্ছে 30 মিটার। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি বন্যার ত্রাণ শিবিরে 4000 জন 190 দিনের খাবার মজুদ আছে। 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর যদি 800 জন অন্যত্র চলে যায়, যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে? এখন কি বলেছে, প্রথমে কতজন ছিল? 4000 জন ছিল। এবার 190 দিনের জন্য খাবার মজুদ ছিল তাদের জন্য, দেখো 190 দিনের খাবার মজুদ ছিল। এবার 30 দিন পর 800 জনা চলে গেছে, অর্থাৎ 800 জনা তো 30 দিনের খাবার খেয়ে নিয়েছে। চলে যাওয়ার আগে কি করেছে? খেয়ে তো গেছে, খেয়েই গেছে। তাহলে এখান থেকে কি করলাম? 30 দিনটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 4000 জনের খাবার কত পড়ে রয়েছে? 160 দিন। এবার 4000 জনের মধ্যে 800 জন কি করেছে? 30 দিন পর চলে গেছে। তাহলে 30 দিন পর চলে গেলে 4000 থেকে 8 বাদ দিলে কত হবে? 3200 জন। এবার 3200 জনের কত দিনের খাবার চলবে? তাই তো, তাহলে 4000 জনের 160 আর 3200 জনের কত দিনের খাবার চলবে? তাহলে অনুপাতটা কিসে হবে? ব্যস্ত অনুপাতে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমি এখান দিয়ে লেখাগুলো লিখিনি, তোমরা এরকমভাবে লিখতে পারো, ঠিক আছে। আমি আর লিখছি না, মানে আমি সংক্ষেপে দেখাচ্ছি। 4000 জনার কত দিনে? 160 দিনে। তাহলে একজনার বেশি চলবে না কম চলবে? একজনার নিশ্চয়ই সেই খাবারটা আরও বেশি দিন চলবে, তাহলে 160 গুণ 4000। আবার 3200 জনের কতদিন চলবে? কম না বেশি চলবে? 160 গুণ 4000 বাই হচ্ছে 3200। এটাকেই সাজিয়েছি একবারে, এই যে এইটা লিখেছি 160 ইন্টু 4000 হয় 3200, এটাকেই যা সাজিয়েছি, বুঝলা? তাহলে শূন্য কাটবে, শূন্য কাটবে, এখানে শূন্য কাটবে, এখানে শূন্য কাটবে, 16 কাটলে 16 দুগুণে 32, 2 দিয়ে যদি 400 কাটো তাহলে হবে কত? 200। তাহলে কতদিন চলবে? 200। তাদের আর কতদিন চলবে? তাহলে তারা আর 200 দিন চলবে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতিটি ঠিক প্রশ্নের জন্য 5 নম্বর পেয়েছে, মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া আছে এটা তোমাকে বার করতে বলেছে। তাহলে দেখো, ঠিক উত্তর হলে 5 নম্বর, এটা তো বলেছে। একটি প্রশ্ন দেখো, বাকি প্রশ্ন 6টি ভুল হয়েছে, প্রতিটি প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর, প্রতিটা ঠিক উত্তরের জন্য 5 নম্বর, সে মোট পেয়েছে কত নম্বর? 33 নম্বর পেয়েছে। এবার ঠিক প্রশ্নের সংখ্যা কটা হয়েছে? 9টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, তাহলে ঠিক প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে 9টা, আর ভুল প্রশ্নের উত্তর কটা দিয়েছে? বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তাহলে ঠিক নাম্বার তার পাওয়ার কত? কত কত নাম্বার পাওয়ার কথা ছিল? তাহলে সে তাহলে ঠিক নাম্বার পেতো, সে পেতো কত নম্বর? একটার জন্য 5 নম্বর হলে 9টা প্রশ্ন ঠিক করেছিল, তাহলে 5 9 45 নাম্বার পেতো। সে সে ভুল করেছে বলেই তো সেই নাম্বারটা কেটে চলে এসেছে কততে? 33-এ, তাই তো? তাহলে 45-এর থেকে আমি 33 বাদ দিচ্ছি, তাহলে কত নম্বর বাদ যাচ্ছে? 12 নম্বর। আমাকে দেখো বার করতে বলেছে প্রতিটা ভুল নম্বরের জন্য কত উত্তর দেওয়া হয়েছে, কত নম্বর করে দেওয়া হয়েছে। তাহলে 12 নম্বর, তাহলে একটা ভুলের জন্য কত নম্বর করে কাটা হচ্ছে? যেহেতু 6টা ভুল হয়েছে, তাহলে 6টা ভুলের জন্য তাহলে 12/6, অর্থাৎ 6 দুগুণে 12, 2 নাম্বার। একটি ভুলের জন্য 2 নাম্বার করে কাটা হয়েছে। বুঝতে পেরেছো? 2 নম্বর করে কাটা হয়েছে, এই জন্য নাম্বারটা 45 থেকে কমে 33-এ চলে এসছে। বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে হবে? আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলেছে,
সরল করতে বলেছে। 25 স্কোয়ার গুণিত 25 পাওয়ার 4 আর এখানে 5 পাওয়ার 9 দিয়েছে। একদম ইজি অঙ্ক। দেখো 25 স্কোয়ার মানে কি, 5 স্কোয়ার, এই ধরো স্কোয়ারটা বাইরে রাখলাম, আর 5 মানে 25 মানে কি, 25 মানে হচ্ছে ধরো 5 গুণ 5, 5 গুণ 5 মানে কি 5 স্কোয়ার, তাই তো? সেটাই লিখলাম, 25 মানে ভেতরে 5 স্কোয়ার আর বাইরে স্কোয়ার। ঠিক এমনভাবেই এখানেও সেই 5 স্কোয়ার লিখলাম, 25 মানে 5 স্কোয়ার আর বাইরে 4 ছিল 4 লিখলাম, হলো। এবার এখানে 5-এর 9 আছে, এখানে 9 আছে, নিচে 9 আছে। ওপরে দেখো, ওপরে এই জিনিসটাকে তুমি সূচকের মধ্যে কি করেছো, নিধানগুলো একই হলে পাওয়ারগুলো কি হয়, নিধানগুলো একই হলে পাওয়ারগুলো যোগ হয়। দেখো 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, এই যে 2 দুগুণে 4 লিখলাম আর 4 দুগুণে 8, এই দুটো গুণ করলাম, এই দুটো গুণ করলাম, পাওয়ারগুলো গুণ হলো। এইবার যখন এইখানে আমাদের সূত্র কি বোঝায়, এ বাই এম বাই এ বাই এন যখন থাকে, সরি এ বাই এন নয়, এ বাই এম গুণিত এ বাই এন যখন থাকে তখন কি হয়, তখন এ টু দি পাওয়ার এম প্লাস এন এটা হয়, তাই তো? আর যখন এ বাই এম আর এ বাই এন থাকে তখন সূত্র কি বলে, এ বাই এম বিয়োগ এন, ভাগাকারে থাকলে, তাই তো? এখানে ওপরেরটা দেখো, শুধু জাস্ট ওপরের এইটুকুনি গুণাকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, 4 যোগ 8, আর নিচে কত পাওয়ার 9 আছে, 5 পাওয়ার 9 রেখে দিলাম। এবার উপরে কত হচ্ছে 12, 8 আর 4 কত হয় 12, আর নিচে কত হচ্ছে 9। তাহলে কি করবো, তারপরের লাইনে এ বাই এম আর এ বাই এন আকারে হয়ে যাচ্ছে, এ মানে হচ্ছে 5 বাই এ বাই এম মানে হচ্ছে 5 বাই 12, আর এ বাই এন মানে 5 পাওয়ার 9। তাহলে 12 বিয়োগ 9 করলে কত হচ্ছে, 12 বিয়োগ 9 করলে হচ্ছে 5 পাওয়ার 3, মানে 5 পাওয়ার 3 মানে হচ্ছে 3টে 5 গুণ করলে 125। বুঝতে পেরেছো? সঠিক উত্তর 125। এই জায়গাটায় জাস্ট কাটাকাটি করেছি, এই জায়গাটা তোমরা কাটাকাটিও করতে পারো, ক্যালকুলেশনও করতে পারো, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে এইটুকুনি এরমভাবে করে নিতে পারো। ওকে, চলো নেক্সট কি বলেছে দেখো, যে -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে -14² প্লাস 11x -3 হবে। তাহলে আমরা যেটা জানি না, ধরো কত যোগ করতে হবে, এখানে ধরে নিলাম, ধরি এ যোগ করতে হবে, এই সংখ্যাটার সাথে আমি এ যোগ করছি, এ যোগ করলে এই সংখ্যাটা বেরোবে। তাহলে বা দিয়ে এ সমান সমান, এ সমান সমান এই সংখ্যাটা ছিল, এই সংখ্যাটাকে কি করছি, পুরো এই পাশে পাঠিয়ে দিচ্ছি, ব্র্যাকেট সমেত পাঠিয়ে দিলাম। তাহলে এই ব্র্যাকেটের আগে কি ছিল, প্লাস ছিল, এবার সেটা কি হয়ে গেলে মাইনাস, এবার পুরো যে সংখ্যাটা দেখছো 8x² প্লাস 8x প্লাস 1 এই ব্র্যাকেটের মধ্যে থাক। এবার বা দিয়ে তারপরের লাইনে কি করছি, এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, এবার ব্র্যাকেট আমি তুলে দিচ্ছি, ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 8x আর 1 বসে গেল, ঠিক আছে? এবার এখানেও ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে এখানে তো ধরো 14x² মাইনাস 14x² প্লাস 11x মাইনাস 3 হলো। এবার আমি ক্যালকুলেশন করব, এবার আমি ক্যালকুলেশন যদি করি তাহলে কি হবে, তাহলে -14x² এর সাথে প্লাস 8x² কি হবে, বিয়োগ করলে হচ্ছে তোমার 6x² আর 11x আর 8x যোগ বিয়োগ করলে কত হবে 11x, ধরো চিহ্ন বড় রয়েছে, বিয়োগ করলে কত হবে, 11 থেকে 8 গেলে 3, তাহলে চিহ্নটা কি হবে প্লাস, প্লাস 3x -4, তাহলে এর মান হচ্ছে -6x² প্লাস 3x -4। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, সরল করতে বলেছে, সরল করতে বলেছে a² প্লাস b² ইন্টু দিয়ে a² মাইনাস b² প্লাস a² প্লাস b² প্লাস c² b² মাইনাস c² প্লাস c² প্লাস a² আর ইন্টু দিয়ে c² প্লাস a², এটা তোমাকে দিয়ে করতে হবে, এই অঙ্কটা করতে বলেছে। দেখো এটা কিসের সূত্র হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, দেখো এইটা এ, ধরো তুমি এই যে এই জায়গাটা দেখছো না, এটাকে ধরো এই জায়গাটা ভাবো, এই যে a² লেখা রয়েছে না, এটাকে ভাবো এ লেখা আছে, আর এটাকে ভাবো বড় হাতের বি লেখা আছে, ঠিক আছে? এটাকে বড় হাতের এ আর এটাকে বড় হাতের বি লেখা আছে, ঠিক আছে? এ মানে হচ্ছে a² আর এখানে বড় হাতের বি মানে হচ্ছে বি লেখা রয়েছে, এখানে ছোট হাতের এ মানে হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে কি কিসের সূত্র হচ্ছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান ফর্মুলা কি, a² মাইনাস b²। এবার সেইটাকেই আমি কি করেছি, যেহেতু ফর্মুলা স্কোয়ারের সূত্র রয়েছে সেই সূত্রটা তো হবেই, প্লাস যেহেতু a² ভেতরে a² রয়েছে সেই জন্য কি হচ্ছে, স্কোয়ারে স্কোয়ারে গুণ করলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, সেম এক্স্যাক্টলি এরকমভাবে যেটা হয়েছে এখানেও সেম হবে, আবার এখানেও সেম হবে, সেই জন্য b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 হলো। এবার কি করলাম,
ক্যালকুলেশন করলাম, প্লাস ব্র্যাকেট তুলে দিলাম, প্লাস মাইনাস হলো। এবার দেখবে a টু দি পাওয়ার 4 কেটে হবে c টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার কাটবে b টু দি পাওয়ার 4 আর মাইনাস b টু দি পাওয়ার 4 কাটবে, কেটে কি হয়ে যাবে, আলটিমেটলি রেজাল্ট 0 হবে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে তোমরা আরেকবার দেখে নেবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রামুর 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে 4x² মাইনাস 3x 12 টাকা খরচ করলে হিসাব করে লেখো যে রামুর কাছে কত টাকা থাকবে। তার কাছে এত টাকা ছিল, এটা ধরো মানে তোমরা অত ভাবো যে এখানে কি লেখা, ধরো এখানে লেখা ছিল 5 টাকা, এখানে 5 টাকা ছিল, সে তার মধ্যে থেকে 3 টাকা খরচ করলো, তাহলে কত টাকা খরচ হবে? তাহলে নিশ্চয়ই এটার থেকে, তাহলে 5 টাকার থেকে 3 টাকা আমি বাদ দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে। এটাকে টোটাল মাস ধরো, এটাকে বাদ দিলাম, জাস্ট এটার থেকে এটাকে বাদ দেবো। এবার সহগ ফহগ সেই যেহেতু লেগে রয়েছে, সেই জন্য এরমভাবে একটু বাদ দিতে গেলে ভয় লাগে যে মা কি হয়ে যাবে, কিচ্ছু না, x² সাথে x² যাবে, এর সাথে এক্স যাবে, 3 সাথে 12 যাবে, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে বাদ দিলে কি হচ্ছে দেখো, এটা ছিল তার কাছে টাকা, খরচ করেছে এত টাকা। এবার যদি বাদ দিই তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 13 সাথে 13x² সাথে মাইনাস এক্স 4x² করলে কি হবে, 9x²। আবার প্লাস এক্স আছে, প্লাস এক্সের সাথে যদি তুমি 4x প্লাস এক্স আছে, প্লাস এক্সের সাথে 3x যোগ করলে 4x। আবার মাইনাস 3-এর সাথে মাইনাস না, হ্যাঁ মাইনাস 3-এর সাথে প্লাস 12 করলে প্লাস 9। বুঝতে পেরেছো? তাহলে তার কাছে কত টাকা আছে, 9x² প্লাস 4x প্লাস 9 টাকা রয়েছে। ওকে, আচ্ছা চলো এবার তোমাদের কি আছে, আচ্ছা এবার তোমাদের আছে জ্যামিতি। কি বলেছে, স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি কোণ আঁকো এবং কোণ দুটির নাম দাও। আচ্ছা দেখো, সবার প্রথমে কি করবে, একটা দাগ কাটবে, স্কেলের সাহায্যে একটা দাগ কাটবে, পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের যেহেতু আঁকতে বলেছে, দিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবে। সবার প্রথমে কি করবে, এই নিলে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবে, বৃত্তচাপ কাটলাম। এবার বৃত্তচাপ কাটার পর ঠিক এই পয়েন্টে বসিয়ে এখানে কাটবে। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে এই পয়েন্টখানা, এই পয়েন্টখানা হচ্ছে 60 ডিগ্রি। তোমাদেরকে 60 ডিগ্রি বলেনি, তোমাদেরকে বলেছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি আর 22.5 ডিগ্রি। এবার 60 ডিগ্রি হলো। এবার 60-এর পরে কি করছি, এখানে বসিয়ে এখানে কাটছি, এখানে একবার কাটছি, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটছি, ঠিক আছে। দিয়ে এই লাইনটা জুড়ে দিচ্ছি স্কেল দিয়ে, এই লাইনটা জুড়ে দিলাম, হয়ে গেল, জোড়া হয়ে গেল, 90 ডিগ্রি হলো। এইবার 90 ডিগ্রি করার পর এবার তোমাকে কি করতে হবে, 60 ডিগ্রি আছে তো, এবার তোমাকে 45 ডিগ্রিতে কাটতে হবে। সেই জন্য কি করবে, সবার প্রথমে এইখানে আর এইখানে, এই দুটো এই জায়গাটাতে বসাবে। এখান থেকে এই যে অর্ধবৃত্তটা 60-এ কেটেছিলাম, এই 60-এর মাপটা নেবে, ঠিক আছে। 60-এর মাপ কিংবা একটু বেশি নিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ধরো এখানে একটু বেশি নিয়েছি, এটা নিলাম। এবার নেওয়ার পর এখানে একবার কাটবে, এই জায়গাটা একবার কাটবে, ঠিক কাটা হলো। যেহেতু 45 করতে বলেছি আমি, এই 90 ডিগ্রিটাকে আমি সমদ্বিখণ্ডিত করছি, ঠিক আছে। নিয়ে এখানে একবার কাটবো, আবার এই জায়গাটা বসিয়ে এরকমভাবে কাটবো। বুঝতে পেরেছো? আচ্ছা চলো তোমাদেরকে আমি ফ্রেশ করেই দেখাই, না হলে বুঝতে পারবে না, ছবি আঁকার উপর দিয়ে বুঝে গেলে কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা তাহলে কি করবো, সবার প্রথমে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে, আমি পেনে আঁকছি যাতে তোমরা বুঝতে পারো। কি বলতো, ছবি আঁকতে গেলে না সময় চলে যায়, এই জন্য ভিডিওগুলো লং হয়ে যায়, অনেক বড় বড়, এই জন্য ছবি আঁকতে আমি আগেই এঁকে রাখি, কিন্তু অনেকে আছে বুঝতে পারে না, ঠিক আছে। তাহলে সবার প্রথমে কি করবে, ফার্স্টে বলেছি একটা 90 ডিগ্রি আঁকবে, 45 ডিগ্রি 22.5 ডিগ্রি করতে হবে তো। তাহলে এই কাটলাম, এটা 60 হলো, এখানে বসিয়ে এটা কাটলাম, এটা 120 হলো। এবার এইখানে বসিয়ে এটা কাটলাম, আবার এইখানে বসিয়ে, আরে একটু ছোট হয়ে গেল, কম্পাসটা নড়ে গেলেই গেল, এই কাটলাম, ঠিক আছে। দিয়ে
দিয়ে এইটা আর এইটা কি করলাম, জুড়ে দিলাম, 90 ডিগ্রি হলো। এইবার কি করবে, এই যে এই মাপটা নেওয়া আছে, এই মাপটা নেওয়া আছে, তো ধরো এই মাপটাই নেওয়া আছে, কিংবা একটু একটু বেশি নিয়ে নিলাম, এটাকে সমদ্বিখণ্ডিত করবো, জাস্ট এই 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত। এখানে একটা কাটবে এরকমভাবে, আবার ঠিক এখানে বসিয়ে এখানে একবার কাটবে, ঠিক আছে। একবার এই জায়গাটাতে বসিয়ে কাটলাম, আবার এই জায়গাটাতে বসিয়ে এখানে একবার কাটলাম, ঠিক আছে, হলো। এইবার এইটা আর এটাকে এটাকে জুড়ে দেবে, ঠিক আছে। তাহলে এটা ছিল টোটাল 90 ডিগ্রি, তাহলে দেখবে দুটো হাফ হয়ে গেছে, 45 ডিগ্রি 45 ডিগ্রিতে চলে এসছে, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রিতে চলে এসছে, দেখো, দেখো 40 একে 45, বুঝতে পেরেছো? এই যে 40 আর হচ্ছে 5, 45, ওকে, 45 ডিগ্রি হলো। এবার 45 ডিগ্রি এবার হয়ে গেছে, এবার 45 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবো আমরা। তাহলে 45 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হবে, এখান থেকে এই মাপটা নিলাম, এই বৃত্তচাপটার মাপটা নিলাম, বৃত্তচাপের মাপটা নিলাম, দিয়ে আরে যা এখানে বসালাম, এখানে বসিয়ে এই জায়গাটা কাটলাম একবার, আবার এই জায়গাতে বসিয়ে এই জায়গাতে কাটলাম, বুঝতে পেরেছো? এখানে বসিয়ে একবার এখানে কাটছি, আবার এখানে বসিয়ে একবার এরমভাবে কাটছি, হলো। তারপরে কি করলাম, এটা আর এইটাকে, এটা আর এইটাকে আমি জুড়ে দিলাম, ঠিক আছে, জুড়ে দিলাম। এবার যে জুড়ে গেল, তাহলে দেখো 22.5 ডিগ্রি হয়ে গেল, 45 ডিগ্রি হাফ 22.5 হবো, 20, 21, 22, এই 22-এর হাফের মাঝখানে, বুঝতে পেরেছো? 22.5 ডিগ্রি। তাহলে কি করে আঁকতে হয়, তাহলে এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে 45, আর এইটুকুনি কত, এইটুকুনি হচ্ছে 22 × 1/2, অর্থাৎ 22.5 ডিগ্রি, ঠিক আছে। এবার তোমাকে কোণের যেহেতু নাম দিতে বলেছে, আমি আর দেখাচ্ছি না এখানে, দেখো এখানে কোণের নাম দেওয়া আছে এ ও বি, হচ্ছে কত, এ ও বি, আচ্ছা এ ও বি না, সরি, এ এ ও ডি হচ্ছে 45 ডিগ্রি, কিংবা হচ্ছে এটাও দিতে পারো, কোণ এ ও সি, কোণ এ ও সি হচ্ছে 45, কারণ এটাও 45, আবার এটাও 45, এটাকেই তো ভেঙেছি। আর কোণ বি ও সি 22.5, কোণ বি ও সিও 22.5 হয়, আবার কোণ এ ও বি এটাও 22.5 হয়, তোমরা এরমভাবেই দেবে, ঠিক আছে, হলো। আচ্ছা, ঠিক আছে, এটা কমপ্লিট হলো। এবার নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছিল হচ্ছে তোমাদের যে 45 ডিগ্রি, 45 না, নেক্সট বলেছে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণকে একে সমদ্বিখণ্ডিত করো, এবং তার উপরে কি বলেছে, যে তার উপরে কোণ অঙ্কন করে কোণ দুটোর পরিমাপ আঁকতে বলেছে। আচ্ছা, কোণ দুটোর নাম আর পরিমাপ, তাহলে 60 ডিগ্রি অঙ্কন করবো। দেখো আমি যেরকম এখানে 45 ডিগ্রি ভেঙেছি, এখানে এরকম ভাবে এখানে সে সেম ভাবে 60 ডিগ্রি দেখিয়েই দিই একবারে, দেখো টানলাম, এইবার এখানে বসিয়ে ষাট ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি করব, এই এই পয়েন্ট, এই 60 ডিগ্রি টানা হয়ে গেল। ভালো করে দেখো, এটা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি, ঠিক আছে। ষাট ডিগ্রি মিললো, ঠিক আছে, 60 ডিগ্রি হলো। এবার দেখো 60 ডিগ্রি আমরা সমদ্বিখণ্ডিত করবো, কিচ্ছু না, এখানে বসাবে, এখানে বসিয়ে এখানে কাটবে, ওই সেই একই মাপ, যেটা অর্ধবৃত্তের মাপ নেওয়া ছিল সেটাই রেখে দেবে, কোনো সমস্যা নেই, যে ছোট বড় করতে হবে তেমন কোনো সমস্যা নেই। এই কেটে নিলাম, ব্যাস হয়ে গেল 60 ডিগ্রিকে অর্ধেক করা। এবার
জুড়ে দিলাম। দেখো তো 30 ডিগ্রি হয়েছে নাকি? একটু নড়ে গেছে মনে হয়, হালকা নড়ে গেছে, মানে 0.5 নড়ে গেছে, এই জন্য এটা 30 ডিগ্রি, বুঝলা? এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটা হয়ে গেল 30 ডিগ্রি। এবার নামকরণ করে দেবে। কী করে নামকরণ করবে দেখে নাও, আমি আর এখানে দেখাচ্ছি না, এখানে লেখা আছে দেখো, এ ও সি আর বি, মানে এ ও বি দিলাম আর এখানে সি নাম দিলাম। তাহলে কোন এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, এ ও বি হচ্ছে টোটালটা হচ্ছে 60 ডিগ্রি, আর কোন বি ও সি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দুটি কোণ হচ্ছে এ ও সি আর সি ও বি, এ ও সি এর মান হচ্ছে 30 ডিগ্রি আর কোন সি ও বির মান হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? মানে এই হাফ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি আর এই হাফ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, দুটো মিলে হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছিল? তারপরে প্রশ্নটা বলেছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি অঙ্কন করতে বলেছে। 75 ডিগ্রি অঙ্কন করতে বলেছে। তাহলে 75 ডিগ্রি আমরা কি করে অঙ্কন করব? তাহলে আমরা দেখিনি 75 ডিগ্রি কি করে আঁকতে হয়। কিচ্ছু না, যেটা বলবে সেটা সমদ্বিখণ্ডিত। একটুখানি কমন সেন্স দিয়ে ভাবো, 75 ডিগ্রি কোথায় হবে? 60 আর 90 এর মাঝে হবে। দেখো 60 থেকে যদি তোমার 15 যায় 75, আবার 75 থেকে 15 যদি যাও তাহলে 90, তাহলে 60 আর 90 এর মাঝে হবে নিশ্চয়ই 75, তাই তো? তাহলে আমরা সেইটুকুনির মাঝে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখান থেকে 60 কাটলাম, এখান থেকে 120 কাটলাম, এখানে বসিয়ে সরে গেল, এখানে বসিয়ে এখানে কাটলাম, আবার এখানে বসিয়ে এখানে কাটলাম। এটা কত হলো? এটা হয়ে গেল আমাদের 90। ঠিক আছে, এটা হয়ে গেল 90। তো এবার 90-এর এইটুকুনি কত? এটা তো 60 ছিল, এটা টানছি না, 75 রাখতে বলেছে তো, তাহলে 90 হলো। এবার এইখানে বসিয়ে ঠিক এই জায়গাতে বসিয়েই এইটা আছে তো, এটাকে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই যে হ্যাঁ বড় হচ্ছে কেন, কিসে হচ্ছে কেন। এইখানে বসালাম আর এইখানে কাটলাম। বুঝতে পেরেছ? একই মাপ নেওয়া আছে, শুধু এইটাকে সমদ্বিখণ্ডিত করবে, এই কোণ দুটো মাঝখানে সমদ্বিখণ্ডিত করবে, দিয়ে এইটা আর এইটা জুড়ে দেবে, এইটা আর এটা জুড়ে দিলাম। তাহলে দেখো জুড়ে দেওয়া হয়ে গেল। এবার জুড়ে দিলাম, এবার দেখো এখানে বসিয়ে এই দুটোকে জোড়া করলাম, তাহলে দেখো হয়ে গেল রে, 1 ডিগ্রি সরে গেছে। আচ্ছা, এটা হয়ে গেল 75 ডিগ্রি। ঠিক আছে, এই যে 70, এটা 76 ডিগ্রি হয়ে গেছে, এটা 75 হবে, 1 ডিগ্রি সরে গেছে। তার কারণ দেখো 90 ডিগ্রিটা আমার স্লাইড সরে গেছিল, 90 ডিগ্রিটা এখান থেকে সরে গেছে, এক সাইডে সরে গেছে বলে এখান থেকেও 1 ডিগ্রি সরে গেছে। 90 ডিগ্রিটা স্ট্রেট লাইন, 90 ডিগ্রিটা হালকা বেঁকা রয়েছে, এরকমভাবেই তোমার 75 ডিগ্রি আঁকতে হয়। বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি কোণের মান হচ্ছে কত? এইটা হচ্ছে এখান থেকে এতটা কোণের মান হচ্ছে, সরি ভুল বলে ফেললাম, এখান থেকে এতটা কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এইটুকুনি হচ্ছে কত ডিগ্রি বলো তো? এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে কি লিখবে? তাহলে লিখবে কোণ এ ও বি হচ্ছে 75 ডিগ্রি। বুঝতে পেরেছো কিভাবে করতে হয়? নাম দেবে, নাম দিয়ে এরমভাবে লিখবে। ওকে, আচ্ছা, আর অঙ্ক আছে তোমাদের? না, আজকের মতন তাহলে তোমাদের অঙ্ক এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।